স্মিত হাসলো প্রাপ্তি। কয়েক সেকেন্ড পর আদনান ডাকলো, প্রাপ্তি। হুম। রায়হানের সাথে তোর আর কথা হয়? না, পুলিশে কমপ্লেইন করার পর আর বিরক্ত করেনি। আর শান্ত ভাইয়া? তার সাথেও কন্ট্যাক্ট নেই, আর কন্ট্যাক্ট করার কোনো কারণও দেখি না। সে কাজটা কি ঠিক করেছে? বেঠিকের তো কিছু দেখছি না। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সঠিক থাকতে চাই। একটা সত্যি কথা বলবি? কি? তুই কি মন থেকে এই বিয়েতে রাজি হয়েছিলি? প্রাপ্তি হেসে বলল, এসব কথা এখন কেন জিজ্ঞেস করছো বলো তো? যখন এই কথাগুলো শোনার প্রতীক্ষায় ছিলাম তখন তো একবার ভুল করেও জিজ্ঞেস করনি, জানতে চাওনি। আসলে আমি এই বিয়েতে খুশি ছিলাম না। এটা কিন্তু আমার প্রশ্নের উত্তর ছিল না। মেয়াদবিহীন প্রশ্নের কোনো উত্তর হয় না। এছাড়া মন থেকে রাজি ছিলাম বা মুখ থেকে, বিয়েটা তো আর হয়নি। আদনান চুপ হয়ে যায়। প্রাপ্তির সাথে কথা বলতে গেলে এখন প্রতিটা কথায় সে হোঁচট খায়। তার মনে হয় প্রাপ্তির কথাগুলোতে একটা গোপন আক্রোশ, রাগ, অভিমান মিশে আছে, যেটা প্রাপ্তি সরাসরি কখনোই প্রকাশ করে না, আর হয়তো কখনো করবেও না। ত্রিধার বাড়ির গলির সামনে রিক্সা আসতেই প্রাপ্তি রিক্সাওয়ালাকে থামতে বলে। আদনান নেমে রিক্সা ভাড়া মিটিয়ে দেয়। দুজনে গলি দিয়ে 2 মিনিট হাঁটার পর ত্রিধার বাড়ির বাসার সামনে আসে। প্রাপ্তি জানতে চায়, ভেতরে যাবে? না, দেরি হয়ে যাবে। তাহলে তুই ভেতরে যা। ঠিক আছে, সাবধানে যেও তুমি। অফিসে পৌঁছে একটা ফোন দিও। বলেই প্রাপ্তি বাড়ির ভেতরে ঢুকতে প্রস্তুত হয়। আদনান তখন কোনো কিছু না ভেবেই প্রাপ্তির হাত ধরে বলে, দাঁড়া প্রাপ্তি, তোকে কিছু কথা বলার আছে আমার। আদনানের অচেনা ওই দৃষ্টিতে আজ তাকিয়ে থাকা যাচ্ছে না। চোখ নামিয়ে নিল প্রাপ্তি। আদনান যেভাবে হাত ধরেছিল সেভাবেই ছেড়ে দিয়ে মিহি কণ্ঠে বলল, তোকে কথাগুলো অনেক দিন ধরেই বলতে চাচ্ছি। বলো। না তাকিয়ে উত্তর করলো প্রাপ্তি। আদনান ব্যস্তভাবে হাতের ঘড়িতে সময় দেখে বলল, এখন নয়, অফিস থেকে এসে বলবো। প্রাপ্তির মনের উচ্চাটনের ঝড় শুরু হয়ে গেছে ততক্ষণে। সে উদ্বিগ্ন এবং সংকোচের সহিত আড়ষ্ট হয়েছিল, যার দরুন তৎক্ষণাৎ জানতে চাওয়ার আগ্রহ আদনানের নিকট প্রকাশ করা হয়ে উঠল না। এর বদলে সে তার স্বভাবসুলভ কণ্ঠে বলল, ঠিক আছে, সাবধানে যেও। আদনান চলে যাওয়ার পর প্রাপ্তি বাড়ির ভেতরে ঢোকে। সকাল সকাল প্রাপ্তিকে দেখে ত্রিধা একটু অবাকই হয়, উৎকণ্ঠিত শহরে জানতে চায়, সব ঠিকঠাক? প্রাপ্তি বিছানার এক কোণে বসতে বসতে মাথা নাড়িয়ে বলল, হুম। তুই বস, আমি চা নিয়ে আসি। অঙ্কিতা আসুক আগে। কখন আসবে? এসে পড়বে। আচ্ছা। বলে ত্রিধা প্রাপ্তির পাশে বসলো। প্রাপ্তির মাথায় তখনও চলছিল আদনান তাকে কি বলতে চায়, কি বলার আছে, এসব চিন্তা ভাবনা। তাই সে তৎক্ষণাৎ ত্রিধার সাথে কোনো প্রকার গল্প জুড়ে দিতে পারল না, বরঞ্চ প্রতিদিনের তুলনায় আজ তাকে একটু বেশি চুপচাপ মনে হচ্ছিল। ত্রিধা সেটা বুঝতে পেরে বলল, ব্যাপার কি বলতো, এত কি ভাবছিস? প্রাপ্তি বুক শেলফ থেকে একটা বই নিয়ে বলল, কিছু না তো। এরপর সে আনমনে বইয়ের পাতা উল্টাতে লাগলো। লাইনগুলো সে পড়ে গেলেও মস্তিষ্ক বুঝতে পারছিল না যে সে আসলে কি পড়ছে, কেননা মস্তিষ্ক তো আর একসাথে দুটি কাজ পরিচালনা করতে পারবে না। তুই নিশ্চয়ই এখানে বই পড়তে আসিসনি? বলে প্রাপ্তির হাত থেকে বইটি টেনে নিয়ে গেল ত্রিধা। প্রাপ্তি ভারী তপ্ত নিঃশ্বাস নিয়ে বলল, আর ভালো লাগে না রে। বাবা মায়ের মুখের দিকে তাকালে খুব কষ্ট হয়। সবকিছু কি এভাবে এলোমেলো হওয়ার প্রয়োজন ছিল?
ত্রিধা এগিয়ে গিয়ে প্রাপ্তির পাশে বসলো, কাঁধে হাত রেখে বলল, এসব নিয়ে ভাবিস না, যা হওয়ার তা তো হয়েই গেছে। আমরা কেউই তো চাইলেও সেসব ঠিক করতে পারবো না। বর্তমান পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। আবারও তোদের সুন্দর একটা বাড়ি হবে, দেখিস। প্রাপ্তি কিছুই বলল না, শুধু ত্রিধার হাতটি শক্ত করে হাতের মুঠোয় চেপে ধরে বসে রইল। কোনোভাবেই অফিসের কাজে মনোযোগ দিতে পারছে না আদনান। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, কিন্তু কাজ এখনো কিছুই হয়নি। তার মনের অন্তঃকোণে বারবার যেন প্রাপ্তির মুখ তার সঙ্গই উকিঝুঁকি মারছিল। সে কিছুতেই পারছিল না প্রাপ্তিকে সরিয়ে কাজে মনোনিবেশ করতে। ক্ষুধাও যেন মরে গেছে, খাওয়ার প্রতি কোনো আগ্রহ নেই। এইভাবে আর চলে না, চলতেও দেওয়া যাবে না, তাহলে হয়তো সময়ের সাথে সাথে সেও নিঃশেষ হয়ে যাবে। কিন্তু সে তো চায় তার অনুভূতি হোক অনিঃশেষ। সে কোনোভাবেই 5টা পর্যন্ত ডিউটি শেষ করে বাড়িতে ফেরে, একটুখানি রেস্ট নিয়ে গোসল করে 6টার দিকে বের হয়। প্রাপ্তির বাড়ির সামনে থেকে প্রাপ্তিকে নিয়ে হাঁটতে থাকে। আর আদনান আজ সন্ধ্যায় তাকে কি বলবে এই চিন্তাতে প্রাপ্তিও সারাক্ষণ বিভোর ছিল। ঠিকমতো বাচ্চাদের পড়াতেও পারেনি। এই সময় তার আরেকটা টিউশনি ছিল। ওদিকে মন পড়েছিল আদনানের কাছে, কি করে এখান থেকে ছুটি নিবে ভেবে পাচ্ছিল না। অবশ্য তার কিছু বলা লাগেনি। বাচ্চার মা নাস্তা দিতেই সে প্রাপ্তির ক্লান্ত মুখ দেখে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে প্রাপ্তি, অসুস্থ তুমি? প্রাপ্তি আমতা আমতা করে সংকোচের সহিত বলেছে, শরীরটা ভালো লাগছে না। তিনি প্রাপ্তির কপালে গলায় হাত রেখে বলেছেন, শরীর তো বেশ গরম, আজ আসতে গেলে কেন? যাই হোক, নাস্তা খেয়ে বাসায় চলে যাও, রেস্ট করো গিয়ে, আজ আর পড়াতে হবে না। তিনি ফিরে যাওয়ার পর প্রাপ্তি নিজের কপালে হাত রাখে। আসলেই তার শরীরের তাপমাত্রা অনেক, নিজে থেকে একটু টেরও পায়নি। নাস্তা বলতে সে শুধু চাইটুকুই পান করেছে। তারপর বাসায় এসে ঝটপট গোসল করে নিয়েছে। তখন ইচ্ছে করছিল একটু ঘুমিয়ে নিতে, ইচ্ছেটাকে দমন করেছে প্রাপ্তি। আজও সে আদনানের প্রতি তার অনুভূতিকে সবকিছুর ঊর্ধ্বে রেখেছে। আদনানের প্রতি জমে থাকা রাগ, অভিমান, ক্লেশ সমূহ সকল কিছু আজ সময়ের সঙ্গে সঙ্গে বিলীন হয়ে গেছে, শুধু রয়ে গেছে অনুভূতিটুকু। আদনানের শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে প্রাপ্তি বলে, তোমার মুখটা এমন শুকিয়ে গেছে কেন? খাওনি কিছু? আদনান মুখ করলো না কিছু, মাথা নত করে হাঁটতে হাঁটতেই বলল, না। সে কি, কেন? ঘোলাটে দৃষ্টিতে আদনানের দিকে তাকিয়ে থাকে প্রাপ্তি। রাস্তায় ল্যাম্পপোস্টের আলো ব্যতীত তেমন কোনো আলো নেই। এইটুকু আলোতেই আদনানের মনে হলো প্রাপ্তির চোখে মুখে ভীষণ বেদনার ছাপ। সে ভারী একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে বলল, চল কোথাও বসি। প্রাপ্তি নীরবে মাথা নাড়িয়ে সায় দিল। দুজনে একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। খাবার অর্ডার দিয়েও কেউ কোনো কথা বলল না। প্রাপ্তি ঘোলাটে ক্লান্ত চোখে চোরার দিকে দৃষ্টিপাত করে আদনান বলল, তুই অসুস্থ? না, আমি ঠিক আছি। আদনান আগ বাড়িয়ে আর কিছু বলতে পারলো না, তবে তার মন বারবার বলছিল প্রাপ্তি ঠিক নেই। ওয়েটার খাবার দিয়ে যাওয়ার পরও দুজনেই কেউই তেমন কিছুই খেতে পারেনি। প্রাপ্তির কাছে সব খাবারের স্বাদ তিতকুটে লাগছিল। জ্বরটা রাতে বেশ বাড়বে বোঝা যাচ্ছে। খাবারের বিল মিটিয়ে ওরা রেস্টুরেন্ট থেকে বের হয়। প্রাপ্তি হাঁটতে বেশ কষ্ট হচ্ছিল, কেমন যেন হাঁপিয়ে উঠছিল অল্পতেই। মুখটুক ঘেমে গেছে। এবার আর মনের কোনো বাধা মানল না আদনান। প্রাপ্তির কপালে হাত রেখে আতঙ্কিত হয়ে বলল, তোর যে জ্বর শরীরে? প্রাপ্তি হাসার চেষ্টা করে বলল, তাই নাকি? বুঝতে পারিনি আমি। আদনান কয়েক সেকেন্ড কেমন একটা মন করা দৃষ্টিতে প্রাপ্তির চোখের দিকে তাকালো। এরপর রাস্তা পার হয়ে ডাক্তারের কাছে গিয়ে জ্বরের ওষুধ নিল। প্রাপ্তি স্বগতোক্তি করে বলল, শুধু শুধু বাড়াবাড়ি এসব। আদনান কোনো প্রত্যুত্তর করলো না। পাশের দোকানে গিয়ে প্রাপ্তিকে বেঞ্চে বসিয়ে পানির বোতল কিনলো। ওষুধ হাতে দিয়ে বলল, চুপচাপ পানি দিয়ে গিলে ফেল। প্রাপ্তি ভ্রু কুঞ্চন করে বলল,
জ্বরের ঔষধ? মাথা ব্যথায় জ্বরের চেয়েও বেশি। এটা মাথা ব্যথার ওষুধ হিসেবেও কাজ করবে, খেয়ে ফেল। মুখে পানি নিয়ে ওষুধ গিলে ফেলে প্রাপ্তি। আদনানের হাতের পানির বোতল দিয়ে দেয়। তুই একটু বস, আমি একটা সিএনজি নিয়ে আসি। বলল আদনান। সে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই প্রাপ্তি হাত ধরে বলে, সিএনজি কেন? আমরা কোথায় যাব? বাসায়। ঘোর প্রতিবাদের কণ্ঠে ক্ষুব্ধ হয়ে ওঠে প্রাপ্তি। না, বাসায় যাব কেন? তুমি না আমায় কি বলবে বলেছিলে? বলার জন্য অনেক সময় আছে, আগে তোর সুস্থতা। প্রাপ্তি আরেকটু শক্ত করে হাত চেপে ধরে বলল, এত কনফিডেন্স নিয়ে কি করে বলছো? এখনো অনেক সময় আছে। মানুষের তো নিঃশ্বাসেরই বিশ্বাস নেই। এমন হতে পারে আমি তুমি এক্ষুনি মরে গেলাম, তখন? আদনান কড়া একটা ধমক দিয়েতে গিয়েও থমকে যায়। মলিন বিমর্ষ মুখটার দিকে তাকিয়ে তার বুক হু হু করে ওঠে। মন নরম হয়ে যায়। সে পারে না তখন আর কঠিন হতে। প্রাপ্তি বায়না করে বলে, এখন বাসায় যাব না প্লিজ। জ্বরের মেডিসিন তো নিয়েছি, কমে যাবে। তাহলে বাড়িতে ফিরে কি লাভ হবে বলো? এছাড়া এমনভাবে এই দিনটি তো আর ফিরে নাও আসতে পারে আদনান। ভীতি শোনালো আদনানের কণ্ঠস্বর। প্রাপ্তি হেসে উঠে, ঠোঁট চেপে হেসে বলল, ভয় পাচ্ছ কেন তুমি? আমি কি মরার কথা বললাম নাকি? আমি বলতে চেয়েছি কাল থেকে তো প্রাইভেট পড়ি, আর সময় পাবো না এভাবে বের হওয়ার। এছাড়া সব সময় তো তোমারও আর সময় হবে না। তোর জন্য আমি সময় বের করে নেব। আচ্ছা, তুমি না হয় নিও, কিন্তু আমার তো এমন সময় সর্বদা হবে না। টিউশনি করিয়ে বাড়িতে ফিরেই আমি ঘুমে কাদা হয়ে যাই। কি চাইছিস তুই বলতো? আমি এখন বাড়িতে যেতে যাচ্ছি না। আদনান প্রলম্বিত শ্বাস নিয়ে বলল, তাহলে কোথায় যাবি? নিরিবিলি কোথাও, লেকের পাড়ে। একটুখানি সময় মৌন থেকে আদনান বলল, ঠিক আছে চল। প্রাপ্তি হাত ছাড়েনি তখনও। সামনে থেকে একটা রিক্সা নিয়ে দুজনেই লেকের পাড়ে যায়। ওদের মতো আরো কত শত মানুষ রয়েছে এখানে। ঠান্ডা বাতাস বইছে। প্রাপ্তি কিছুটা উল্লাসিত হয়ে বলল, ওয়েদার সুন্দর না? হুম। ছোট করে বলল আদনান। রিক্সা থেকে নেমে দুজনে চুপচাপ হাঁটছে। ফুচকা খাবি? জিজ্ঞেস করে আদনান। প্রাপ্তি দুদিকে মাথা নাড়িয়ে বারণ করে। কিছু দূর হেঁটে প্রাপ্তি ক্লান্ত স্বরে বলে, চলো একটু বসি। ফাঁকা স্থানে দুজন পাশাপাশি বসে। সামনে লেকের পানিতে অর্ধবৃত্ত চাঁদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। পানিতে কিরকম একটা কলকল শব্দ হচ্ছে। মনতা কাটিয়ে প্রাপ্তি বলে ওঠে, বলবে না? অন্যমনস্ক আদনান জানতে চায়, কি? কি আবার কিছু বলতে চেয়েছিলে আমায় তুমি? জ্বর কমেছে? কথা ঘোরাচ্ছ কেন? বলবো, এত অস্থির হচ্ছিস কেন? প্রাপ্তি দমে যায়। পাছে আবার অতিরিক্ত আশা করে পুনরায় তার মন ভাঙে। কিয়ৎক্ষণ সময় নিয়ে আদনান বলে, হুড়পড়ির কথা মনে আছে? বুকে ধুক করে শব্দ হলো প্রাপ্তির। একটা সময় সে মনে করতো সেই বোধহয় আদনানের হুড়পড়ি। কিন্তু যখন তার বিয়ে ঠিক হলো এবং ভাবলেশীন আদনানকে সে নতুন করে পর্যবেক্ষণ করতে শিখলো, তখনই সে বুঝে গিয়েছিল সে আসলে কতটা ভুল ছিল। সে নয়, বরং অন্য কোনো ভাগ্যবতী মেয়ে আদনানের হুড়পড়ি। এতদিন বাদে অতীত মনে পড়ে এবং পুনরায় যখন সে বুঝতে পারলো আদতেও আদনানের হুড়পড়ি সে নয়, তখন তার বক্ষপিঞ্জরে পুরনো দগদগে ঘা পুনরায় উজ্জীবিত হয়ে উঠল। তার মনে হতে লাগলো তখন বাড়িতে ফিরে যাওয়াটাই বোধহয় ভালো ছিল। বারবার সে নিজেই নিজের কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। তার ভেতরটা তুমড়ে মুচড়ে ভেঙে গেলেও বাহির থেকে নিজেকে শক্ত রাখার আপ্রাণ চেষ্টা করে বলল, কেমন আছে সে? আদনান বিষাদিত স্বরে বলল, আমি আসলে জানি না সে কেমন আছে। জানো না মানে? কথা হয় না? কথা হয়, দেখাও হয়। আজকাল আমি তাকে বুঝতে পারি না। কেবলই সে একটু একটু করে যেন দূরে সরে যাচ্ছে।
আবার কখনো মনে হয় সে আসলে কাছেই আছে, কিন্তু শক্ত খোলস দ্বারা নিজেকে সে আবৃত করে রাখে। প্রাপ্তি কথাগুলো ভেতর থেকে অনুধাবন করতে পারছে না। তার হৃদয়ের গহীনে তখন পুরনো ক্ষত বুদবুদ শব্দ করছিল। তাই সে চুপ করে রইল। আদনান বলল, আমি কি করব বলতে পারিস? প্রশ্ন এবার প্রাপ্তির দিকে আসা সত্ত্বেও সে কিছুই বলতে পারল না। যখন দেখলো আদনান তার প্রত্যুত্তরের প্রতীক্ষায় নিজেও কিছু বলছে না, তখন সে কিছু বলবার চেষ্টা করে মুখ খুলল। এই ব্যাপারে তুমি সরাসরি তার সাথে কথা বলো। কেন এমন করছে, কেন সে নিজেকে তোমার থেকে দূরে সরাচ্ছে, এসব প্রশ্ন তাকে করো। সেই ভালো এবং সত্য উত্তর তোমাকে দিতে পারবে। ঝড়ের গতিতে আদনান প্রাপ্তির দিকে ঘুরে বসলো। প্রাপ্তির 2 হাত ধরে বলল, তাহলে আমায় এবার বল, কেন তুই নিজেকে এভাবে দূরে সরিয়ে নিচ্ছিস? কেন প্রাচীর ঘেরা করে রাখছিস নিজেকে? বিস্ময়ে স্তব্ধ হয়ে রইল প্রাপ্তি। আদনান তাকে এসব কি প্রশ্ন করছে, কেন? তাহলে কি অতীতের করা প্রাপ্তির ধারণাই সত্যি ছিল? অন্য কোনো নারী নয়, বরং প্রাপ্তি তার রূপকথার হুড়পড়ি? যদি তাই হয়, তাহলে তখন কেন জানায়নি? কেন প্রাপ্তির বিয়ের সময়ও সে নিশ্চুপ ছিল? একটা চাপা অভিমান যেন একটু একটু করে প্রাপ্তিকে আবারও পেঁচিয়ে ধরছিল। সে থমথমে অভিমানী কণ্ঠে শুধালো,